Yes, sir. আচ্ছা, তো আজকে আমরা পাইথন কন্টিনিউ করব। আর অলরেডি আমাদের ই কমার্স কমপ্লিট হয়ে গেছে, তো যে কটা স্লট বাকি আছে আমাদের সমস্তটাই পাইথন আমরা কমপ্লিট করে নেব পাইথনটা। তো কালকের ক্লাসেও আমরা পাইথনই করব। তো আমাদের আজকে যেটা আছে ডিকশনারির ফাংশন, আগের দিন বোধহয় এগুলো করিয়েছিলাম, তাই তো? বিল্ট ইন ফাংশন যেগুলো আমাদের ছিল, তো ডিকশনারির কিছু সেই বিল্ট ইন ফাংশন নিয়ে আমরা ডিসকাশন করছিলাম। তো এখানে দেখো একটা চার্ট আকারে সমস্ত কিছুটাই দেওয়া আছে, এতদূর অব্দি হয়েছিল যতদূর আমার মনে পড়ছে, তাই তো? Yes, sir. একবার রেসপন্স করো, হ্যাঁ। ওকে, তো এখানে দেখো বিল্ট ইন ফাংশন গুলো এখানে চার্ট আকারে দেওয়া আছে, অল, এনি, লেন, কম্পেয়ার, সর্টেড। তো দেখো অল কি করে, রিটার্ন ট্রু করে ইফ অল কিস এন্ড ডিকশনারিজ আর ট্রু, আর ইফ দ্য ডিকশনারি ইজ এমটি। তো এগুলো কি আমি হাতে করে করিয়ে দেখিয়েছিলাম? খুব সম্ভবত Yes, হয়েছে, sir. Yes. হয়েছিল, তাই তো? তো এনি কি Uh-huh. করে, এনি রিটার্ন করে ট্রু ইফ এনি কি ইজ ডিকশনারি ইজ ট্রু, ইফ ডিকশনারি ইজ এমটি দেন রিটার্ন ফলস। লেন কি করে, ডিকশনারির লেনটা রিটার্ন করে। কম কি করে, কম্পেয়ার্স আইটেমস অফ টু ডিকশনারিজ নট অ্যাভেলেবল ইন পাইথন থ্রি, মানে পাইথন থ্রি যে ভার্সনটা, সেই ভার্সন এটা অ্যাভেলেবেল নয়, তার থেকে অ্যাভব যে ভার্সন গুলো আছে সেগুলোতে এটা অ্যাভেলেবেল, কম্পেয়ার ভার্সনটা। আর শর্টেড কি করে, রিটার্ন এ নিউ sorted list of keys in a dictionary। তো আমি বলবো তোমরা যদি চাও এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, কারণ এখানে সমস্ত কিছুটা একসাথে করে দেওয়া আছে। আর পরবর্তীকালে ওটা তাহলে নোট ডাউন করে নিও, ঠিক আছে? তো এখানে সমস্ত ফাংশন যে কটা পাইথনে অ্যাভেলেবেল আছে ডিকশনারিতে, সেগুলো এখানে করে দেওয়া আছে। তো এখানে দেখো সেইগুলোই এখানে একটা কোড স্নিপেটের মাধ্যমে বোঝানো হয়েছে। Here's are the sample example that used built-in function to work with a dictionary। তো এখানে দেখো স্কোয়ার বলে একটা ডিকশনারি তৈরি করা হয়েছে, যেখানে জিরোর রেসপেক্টে জিরো, ওয়ানের রেসপেক্টে ওয়ান, মানে কি অ্যান্ড ভ্যালুর পেয়ার গুলো এইভাবে নেওয়া হয়েছে, 3, 9, 5, 25, 7, 49, এইভাবে কি ভ্যালু পেয়ার দিয়ে একটা স্কোয়ার বলে ডিকশনারি তৈরি করা হয়েছে। এবার দেখো এখানে একটা কোড চালানো হয়েছে, প্রিন্ট অল স্কোয়ার, এর আউটপুট আসছে ফলস। কেন ফলস আসছে? কারণ এখানে একটা কি ভ্যালু মানে নেগেটিভ, মানে নেগেটিভ বলছে, ফলস আছে। ফলস আছে এই কারণে পুরো জিনিসটার আউটপুট তোমার ফলস চলে এলো। এন স্কোয়ার, এন স্কোয়ার মানে হচ্ছে যে কোনো একটা যদি পজিটিভ থাকে তো ও ট্রু দেবে, তো এখানে জিরো বাদে সব কটাই পজিটিভ, তাই ট্রু ও প্রোভাইড করছে। দেখো লেন্থ স্কোয়ার করলে দেখো ছটা লেন্থই আছে, তো সিক্স এখানে চলে এলো, ঠিক আছে? আর শর্টেড করে দিলে দেখো এখানে যে এলিমেন্ট গুলো আনসর্টেড যদি অর্ডারে থাকে, তো সেটাকে শর্টেড অর্ডারে করে এখানে দিয়ে দেবে। তো আমি খুব ফাস্ট একটু তোমাদের করে দেখাই, করে দেখালে তোমাদের জিনিসটা আর একটু ক্লিয়ার হয়ে যাবে। যদিও আগের ক্লাসে আমি করে দেখিয়েছিলাম। তো মনে করো আমি এইভাবে এখানে আমি একটা ডিকশনারি তৈরি করছি, জিরো রেসপেক্টে জিরো। মনে করো আমি একটু তাড়াতাড়ি তৈরি করে নিই। মনে করো এইভাবে আমি দু একটা ডিকশনারি তৈরি করে নিলাম। মনে করো এটার রেসপেক্টে আমি 9 নিলাম, আর মনে করো টু যেটা আছে, যেহেতু আনসর্টেড রাখছি তাই এইভাবে রাখলাম। এবার আমি যদি কাজটা করি এইভাবে, সর্টেডটাকে এইখানে চালাই, তো আমি যদি এইভাবে লিখি প্রিন্ট, প্রিন্ট লিখে এখানে সর্টেড ফাংশন যেটা আছে এইভাবে লিখে যদি এখানে এইটাকে পাস করে দিই এটাকে, তো দেখতে পাবে আউটপুটটা নিচে। তো তো এটাকে রান করলে তোমরা দেখতে পাবে ও ওই কি ভ্যালু গুলোকে সর্টেড অর্ডারে সাজিয়ে দিল, ঠিক আছে? দেখতে পাচ্ছ হোপফুলি কি অর্ডারটাকে শর্টেড অর্ডারেও সাজিয়ে দিল। জিরো আমার কি ছিল, 0, 1, 3 দেন টু, ও কি করলো 0, 1, 2, 3 এইভাবে কি অর্ডারটাকে শর্টেড ভাবে সাজিয়ে দিল। তো এটা হচ্ছে সর্টেড ফাংশন। আর দেন আমি যদি এখানে আমি লেনটা দিয়ে দেখাই, তাহলে এখানে দেখতে পাবে এর লেনটা, যেহেতু চারটে কি আছে, তো এখানে চারটে কির জন্য ফোর চলে এলো লেন, ঠিক আছে? আর একটা কি ছিল, লেন, আচ্ছা, অল।
অল দিয়ে যদি দেখাই তাহলে আমার এখানে ফলস আসবে, যেহেতু এখানে জিরো বলে একটা আছে যেটা আমরা ফলস হিসেবে কনসিডার করি, তো এখানে চলে এলো ফলস। আর যদি আমি এনি দিয়ে করি তাহলে এখানে যেহেতু একটাও পজিটিভ আছে, মানে জিরো বাদে সবটাই পজিটিভ আমরা বলতে পারি কি ভ্যালু, তাই জন্য এখানে তোমার চলে এলো true। ঠিক আছে, হোপফুলি তোমরা এটা বুঝতে পারলে। তোমরা একবার হাতে নাতে করে দেখো, হয়ে গেলে একবার জানাও। ঠিক আছে, তো এইভাবে পুরো জিনিসটা কাজ করে। আর হোপফুলি এটার একটা স্ক্রিনশট তোমরা নিয়ে নিয়েছো। এটা স্ক্রিনশট একটা নিয়ে রাখো, কারণ সমস্ত কিছুটা এক জায়গায় করে দেওয়া আছে। তো এইভাবে জিনিসটা কাজ করছে। ওকে, তো হাতে নাতে একবার এইটা কোডটাকে রান করো, হয়ে গেলে রেসপন্স করো। তো এবার আমরা নেক্সট পার্টে মুভ করি। তো এখানে সমস্ত কিছুটাই ওর আউটপুট রিলেটেড এখানে করে দেওয়া আছে, এখানে আউটপুট গুলো মেনশন করা আছে। ঠিক আছে, তো এবার আমরা যেটা দেখব, পাইথন ডিকশনারি, আদার ডিকশনারি অপারেশন, ডিকশনারি মেম্বারশিপ টেস্ট। মেম্বারশিপ মানে কোনো একটা কি তোমার ডিকশনারিতে আদৌ প্রেজেন্ট আছে কিনা সেটা চেক করার জন্য আমরা মেম্বারশিপ অপারেটর ইউজ করি বা মেম্বারশিপ চেক করি। We can test if a key is in a dictionary or not using the keyword in। আমরা এই in keyword আগেও দেখেছি, কোথায় দেখেছি কেউ বলতে পারবে? ইন কিওয়ার্ড আমরা আগেও পড়েছি ফর লুপ ইউজ করার সময়। একটা ডিকশনারিতে ফর লুপ ইউজ করা বা কোনো কিছু প্রিন্ট করার সময় আমরা ইউজ করতাম, মনে পড়েছে? লিস্টে কোনো একটা এলিমেন্ট, যদি প্রত্যেকটা লিস্টের প্রত্যেকটা এলিমেন্টকে আমি যদি প্রিন্ট করতে চাইতাম, তো সেক্ষেত্রে আমরা এই মেম্বারশিপ অপারেটরটা ইউজ করতাম, তাই তো? আগে আমরা যখন লিস্ট করেছি Yes, sir. তখন এই মেম্বারশিপ অপারেটরটা ইউজ করেছি প্রিন্ট করার জন্য প্রত্যেকটা এলিমেন্ট। Notice that the membership test is only for the keys and not for the values। এখানে একটা খুব ইম্পর্টেন্ট কথা বলা আছে, যে মেম্বারশিপ টেস্ট ডিকশনারির ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা অনলি ফর কিজ, নট ফর ভ্যালুস। ঠিক আছে, তো এখানে একটা করে দেওয়া আছে, আমি এটাকে গুছিয়ে দিই, তারপর তোমাদের লেখার জন্য আমি ওটা দেবো। তো এখানে দেখো একটা মেম্বারশিপ ফাংশনের এখানে একটা মেম্বারশিপ ফাংশনের টেস্টিং হচ্ছে, যেখানে স্কোয়ার আছে বলে একটা ডিকশনারি তৈরি করা হয়েছে। সিমিলার ওয়েতে ডিকশনারিটাকে প্রত্যেকটা কি অ্যান্ড ভ্যালু মেনশন করা আছে। এবং এটা কিভাবে চেকিং হচ্ছে চলো আমি কোডটার মাধ্যমেই দেখাই। মনে করো আমার যে কোডটা ছিল এক্সিস্টিং কোড, এটাতে আমার এ বলে একটা ডিকশনারি আমি তৈরি করেছি। তো এখানে আমি যদি ওই সেম জিনিসটা কাজ করি, মনে করো প্রিন্ট করছি, মনে করো আমার এখানে জিরোটা আছে, তাহলে জিরো ইন, তাহলে কি লিখতে হবে এ। তাহলে অবভিয়াসলি জিরো কি ভ্যালুটা আমার এই ডিকশনারির মধ্যে আছে এ বলে যে ডিকশনারিটা নিয়েছি, তাহলে এটাকে যদি আমি রান করি তাহলে দেখতে পেলে আউটপুট আমার ট্রু এর। এবার আমি যদি অন্য একটা ভ্যালু নিয়ে দেখি, মনে করো থ্রি নিয়ে দেখলাম, তো থ্রিও আছে, তো আউটপুট ট্রু এর। এবার আমি যদি মনে করো এটাকে ফাইভ করে দিলাম, তাহলে ফাইভ কি আমার আছে? নেই, ওই জন্য ফলস এলো। মনে করো এটাকে এবার আমি নাইন করে দিলাম, ঠিক আছে, তার ফলেও কিন্তু ফলস এলো। আমি একটা কথা প্রথমেই বলে দিলাম যে মেম্বারশিপ ফাংশনটা যেটা চেক করে সেটা অনলি কি ভ্যালুর উপর, নট ভ্যালু, অনলি ফর কি। ওকে, তো এই জন্য দেখো নাইন আছে কিন্তু সেটা ভ্যালু আছে, তাই জন্য এখানে কিন্তু ফলস দিল। এটা চেক করছে কি এর জন্য, অনলি ফর কি, এটা মাথায় রেখো। ওকে, তো এই জন্য নাইন ইন এ করলে ওখানে ফলস আসছে। তো সবাই একটু চালিয়ে হাতে নাতে দেখে নাও, তারপর আমি এটা লেখার জন্য দেবো। হয়ে গেলে রেসপন্স করো। নেক্সট পার্টে Yes, মুভ sir. করবো, তার আগে তোমরা এই জিনিসটা একটু নিজের মতো করে নোট ডাউন করে রাখো, কারণ মেম্বারশিপ ফাংশন কিভাবে ডিকশনারিতে কাজ হচ্ছে পরবর্তীকালে রিভিশনের সময় এটা হেল্প দেবে। তো এই মেম্বারশিপ ফাংশন কিভাবে কাজ করে এটা এখানে ব্রিফলি লেখা আছে, একটু দেখে লিখে নাও, হয়ে গেলে রেসপন্স করো। আর সাথে যদি এক্সাম্পলটা লিখে রাখতে চাও, তো এক্সাম্পল একটা লিখে ওরকম ডিকশনারি তৈরি করে নিচে লিখে রাখো। ওকে, যাতে পরবর্তীকালে রিভিশনে তোমাদের এগুলো হেল্প করে। তো এটা একটু লিখে নাও, হয়ে গেলে চ্যাট বক্সে যেভাবে তোমরা রেসপন্স করতে সেভাবে রেসপন্স করো, এরপর আমরা ফলাফল করবো।
খুব ফাস্ট করো, ছোট লেখা আছে। এখানে আমরা দেখতে পেলাম যে মেম্বারশিপ ফাংশন কিভাবে কাজ করছে। এবার হচ্ছে ইটারেটিং থ্রু এ ডিকশনারি। তো এখানে আমরা ইন ফাংশনের মাধ্যমে, আমরা যেভাবে লিস্টেও দেখেছিলাম সেইভাবে এখানে ইন ফাংশনের মাধ্যমে আমরা ইটারেটিংও করতে পারি ফর লুপের মাধ্যমে। তো দেখো কি বলছি, ইটারেটিং থ্রু এ ডিকশনারি, we can iterate through each key in a dictionary using a for loop। তো চলো আমরা এখানে এটাকে রান করে দেখার চেষ্টা করি। তো এখানে আমার একটা ডিকশনারি তৈরি করেছি, এবার এখানে যদি ইটারেটিং করতে চাই ফর অল এলিমেন্ট গুলোকে ডিকশনারির, তো এখানে আমি লিখবো সিম্পলি ফর, ফর আই বলে লুপের একটা ভেরিয়েবল নিলাম আই ইন, এবার যে ডিকশনারিটা আছে তার নামটা লিখলাম এ, এবার কোলনটা ম্যান্ডেটরি, কোলন দিতে হবে, তবে তুমি ফর লুপের ব্লকের আন্ডারে পড়বে। এরপর প্রিন্ট যদি আমি করি, প্রিন্ট করবো কি প্রত্যেকটা এলিমেন্ট, তো এখানে এ দিয়ে যদি আমি থার্ড ব্র্যাকেটের মধ্যে আই লিখে দিই, তো এবার প্রিন্ট যদি করি তাহলে প্রত্যেকটা আমার এলিমেন্ট গুলোকে, মানে ওর ভ্যালু গুলোকে প্রিন্ট করে দিল। ঠিক আছে, দেখো এর প্রত্যেকটা ভ্যালু যেগুলো আছে সেগুলো প্রিন্ট করে দিল, কি এর রেসপেক্টে প্রত্যেকটা যে ভ্যালু আছে সেই ভ্যালুটাকেও প্রিন্ট করে দিল। হোপফুলি দেখতে পাচ্ছ। তো এইভাবে কিন্তু তোমরা ইটারেটিংও করতে পারো প্রত্যেকটা এলিমেন্ট। তো এইভাবে খুব ইজি ওয়েতে ইটারেটিং করা যেতে পারে। তো একটু দেখো, সবাই রান করো এই জিনিসটাকে। খুব ইজি প্রসেস, ফর লুপ ইউজ করে করা যায়। তো এইভাবে আমরা অন্য লিস্টের ক্ষেত্রেও আমরা দেখেছিলাম যে এইভাবে ফর লুপ চালিয়ে ইটারেটিং করা যায়, এবং ইন মেম্বারশিপ ফাংশনটা ইউজ করলে আমরা প্রত্যেকটা এলিমেন্টকে অ্যাক্সেস করতে পারি। তো এটা একবার সবাই রান করে দেখো, হয়ে গেলে রেসপন্স করো। দেখো এখানে আউটপুটটা মেনশন করা আছে। তো রান করো। হয়েছে। ওকে। তো হোপফুলি এটা করলে, এবার আমরা নেক্সট যে টপিকটাতে যাব সেটা হচ্ছে কম্প্রিহেনশন। কম্প্রিহেনশন কথাটা হয়তো তোমরা আগে শোনোনি। তো এটা পাইথনে খুবই একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট। তো সেই কনসেপ্টটা সম্পর্কে আজকে আমরা ডিসকাশন করব। তো কম্প্রিহেনশনের মাধ্যমে আমরা কমপ্লেক্স ফর লুপের কোড বা অনেক বড় বড় কোডকে আমরা সিম্পল এক লাইন স্টেটমেন্টের মধ্যে নিয়ে চলে আসতে পারি। ঠিক আছে? তো সেটা খুবই একটা বেনিফিশিয়ালি জিনিস, কারণ এখানে অনেক বড় বড় যেখানে সেন্টেন্স লেখার প্রয়োজন পড়তো সেটাকে আমরা একটা সিঙ্গেল সেন্টেন্সের মধ্যে লিখে পুরো কাজটাকে এক্সিকিউট করিয়ে দিতে পারি। তো দেখো কি বলছে, ডিকশনারি কম্প্রিহেনশন ইজ এ এলিগেন্ট অ্যান্ড কনসাইজ ওয়ে টু ক্রিয়েট এ নিউ ডিকশনারি ফ্রম এ ইটারেবল ইন পাইথন। Dictionary comprehension consists of the expressions pair key and value। অবশ্যই ডিকশনারি যখন হচ্ছে কি ভ্যালু পেয়ারের তো গল্প আসবেই, followed by a statement inside curly braces। Here is an example to make a dictionary with each item being a pair of the member and its square। তো এখানে আমরা যদি একটা ডিকশনারিকে তৈরি করি এইভাবে কম্প্রিহেনশনের মাধ্যমে, তো দেখো একটা এক লাইন স্টেটমেন্টের মাধ্যমেই আমরা ফর লুপ ইউজ করে ডিকশনারি তৈরি করতে পারি। তো ডিকশনারি কম্প্রিহেনশন, সেখানে স্কোয়ার বলে একটা ডিকশনারির ভেরিয়েবল নেওয়া হয়েছে, এবং সেখানে এক্স কোলন এক্স স্টার এক্স মানে এক্স স্কোয়ার ফর এক্স ইন রেঞ্জ 6, এইটা দিয়ে যদি আমি রান করি তাহলে 6 রেঞ্জ অবধি প্রত্যেকটা কি এবং তার যে রেসপেক্টিভ স্কোয়ার ভ্যালু সেইটা দিয়ে একটা ডিকশনারি তৈরি হয়ে যাবে। চলো এটা হাতে নাতে করে দেখা যাক কিভাবে কাজটা করছে। তো এখানে মনে করো আমি স্কোয়ার বলে একটা তোমার এ নিয়ে নিই, ডিকশনারি নিয়ে নিই। ওকে। তো এরপরে আমি কি করব, ইকুয়ালস টু সাইন ইউজ করে একটা ভেরিয়েবল, মনে করো আমি এক্সই ধরছি, এক্স, এরপর অবশ্যই কোলন দিতে হবে কারণ এক্সটা হচ্ছে কি এবং ভ্যালুটা হচ্ছে কোলনের পরেই থাকে। তো এইভাবে তুমি যদি লিখে দাও, এরপর ফর লুপ যদি চালিয়ে দাও, ফর এক্স ইন, রেঞ্জটা তোমাকে মেনশন অবশ্যই করতে হবে, রেঞ্জটা কত দূর অব্দি যাবে, মনে করো আমি 6 অব্দি গেলাম। তো এইভাবে লিখে তুমি যদি এটাকে প্রিন্ট করো, তো এখানে ওই ডিকশনারিটা তৈরি হয়ে যাবে। প্রিন্ট স্কোয়ার যদি করো,
ওকে, তো এইভাবে তুমি যদি এটাকে রান করো তাহলে এর কি করবে, একটা ডিকশনারি তোমার তৈরি করে দেবে। দেখো আমি জানি যে রেঞ্জ ফাংশনের কাজ কি হয়, তোমরা হোপফুলি আইডিয়া রাখো, কারণ আমরা ফর লুপের আগেও দেখেছি। রেঞ্জ ফাংশনে কি হয় মনে আছে? কেউ বলতে পারবে? এনিওয়ান? রেঞ্জ ফাংশনে কি হয়? ট্রাই করো। পারবে না? দেখো 6 ছিল, 5 অব্দি হলো, কেন হলো? কেউ বলতে পারবে? সায়ক, অভিনীল, ট্রাই করো। যেগুলো জিরো থেকে স্টার্ট করে সেই জন্য। হ্যাঁ, লাস্ট যেটা আছে সেটা ইনক্লুড হয় না, এক্সক্লুড থাকে, ওই জন্য ওটা 5 হ্যাঁ হবে। হ্যাঁ, লাস্টেতে। হ্যাঁ, ওটা এক্সক্লুড থাকে। তো এই জন্য দেখো 0 থেকে স্টার্ট হয়ে 5 অব্দি গেল। তো এবং প্রত্যেকটা স্কোয়ার করে প্রিন্ট করে দিল। তো এইভাবে আমরা কি করতে পারি, খুব ইজি ওয়েতে একটা সিঙ্গেল স্টেটমেন্টের মাধ্যমে কম্প্রিহেনশনের সাহায্যে পুরো জিনিসটাকে, কাজটাকে করিয়ে দিতে পারি। তো দেখতেই পাচ্ছ কত ইজি ওয়েতে আমরা একটা ডিকশনারি ডিজাইন করে ফেললাম। তুমি এটাকে চাইলে অন্য একটা ভেরিয়েবল স্টোর করেও রাখতে পারো। ওকে, তো এইভাবে আমরা খুব ইজি ওয়েতে কাজটা করতে পারি। তো একটু দেখো জিনিসটা বুঝতে পারলে কি কম্প্রিহেনশন কিভাবে কাজ করছে, এবং আমরা আরো এক্সাম্পল দেখবো কম্প্রিহেনশন, এবং দেখলে জিনিসটা আরো তোমাদের কাছে ক্লিয়ার। তো এটা সবার কাছে রান হচ্ছে কি সেটা দেখো, হয়ে গেলে রেসপন্স করো। ওয়েতেই রান হয়েছে। তো এরপরে আমরা আরো দু একটা এক্সাম্পল দেখবো কিভাবে কাজটা করছে। তো এখানে দেখো এটা আউটপুটটা মেনশন আছে। তো এই দেখো এর ইকুইভ্যালেন্ট যদি কোডটা আমি লিখে করতে যেতাম না, তাহলে এর ইকুইভ্যালেন্ট করতে এইরকম হতো। স্কোয়ার বলে একটা তুমি ডিকশনারি তৈরি করলে, এরপর ফর লুপের মধ্যে ফর এক্স ইন রেঞ্জ 6 চালালে, এবার স্কোয়ার এক্স গিয়ে কি করতে হবে, ইকুয়ালস টু এক্স ইন্টু এক্স, মানে হচ্ছে ওর ভ্যালুটা ওখানে স্কোয়ার হিসেবে স্টোর হচ্ছে, এবার প্রিন্ট করতে হবে স্কোয়ার ভ্যালুটা, তারপরে গিয়ে তোমার ওই ডিকশনারিটা তৈরি হবে। ওকে, তো এটা অনেকটাই হেডেকের কাজ। তাই জন্য কি হচ্ছে, আমরা লিস্ট কম্প্রিহেনশন ইউজের মাধ্যমে খুব ইজি ওয়েতে জিনিসটাকে করে নিতে পারছি। তো এই ইকুইভ্যালেন্ট কোডটাও তোমরা একবার রান করে দেখবে যে প্রপার ওয়েতে রান হচ্ছে কিনা, আমি আর করে দেখাচ্ছি না। ঠিক আছে, তো এবার দেখো এখানে আরো একটা লিস্ট কম্প্রিহেনশন এর এক্সাম্পল দেওয়া আছে। A dictionary comprehensions, sorry, dictionary comprehension, not list. A dictionary comprehensions can optionally content more for or if statement, মানে ফর ইফ এই স্টেটমেন্ট গুলো আমরা যতবারই ইউজ করতে পারি কম্প্রিহেনশনে, অ্যান্ড অপটিমাল ইফ স্টেটমেন্ট ক্যান ফিল্টার বাট আইটেমস টু ফ্রম এ নিউ ডিকশনারি। তো ইফ স্টেটমেন্টও আমরা এখানে ইউজ করতে পারি, সেটার কথাই বলছে। হিয়ার আর সাম এক্সাম্পল টু মেক্স ডিকশনারি উইথ অনলি অড আইটেমস। তো অড আইটেমস এর আমরা একটা ডিকশনারি যদি তৈরি করতে চাই, তো সেখানে অবশ্যই ইফ কন্ডিশন একটা এসে যায় অড চেক করার জন্য। কারণ আমরা জানি যে যদি 2 দিয়ে ডিভাইড হয় তাহলে সেটা ইভেন, আর যদি না হয় সেটা অড। তো এখানে কন্ডিশনটা অন্যভাবে চেক করা হয়েছে, ওয়ানের সাথে চেকিং করা হয়েছে। যদি ওয়ানের সাথে ইকুয়াল হয়, মানে কিছু একটা থাকছে, তাহলে ওটা অবভিয়াসলি তোমার অডের মধ্যেই আসছে। আর আমরা নর্মালি ইভেন চেক করার সময় 0 দিয়ে চেক করি, সেটাও তোমরা করতে পারো। ওকে, তো এখানে ডাজ নট ইকুয়ালও কন্ডিশনও ব্যবহার করা যেতে পারতো। তো সেটা বিভিন্ন রকম লজিকে বিভিন্ন রকম ভাবে ভাবা যেতে পারে। ডিকশনারি কম্প্রিহেনশনস উইথ ইফ কন্ডিশন, তো দেখো এখানে অড স্কোয়ার বলে একটা ডিকশনারির কথা ভাবা হচ্ছে। তো এক্স, এক্স স্কোয়ার, এক্স ইন্টু এক্স ফর এক্স ইন রেঞ্জ 11। এরপরে আমরা ইফ কন্ডিশন একটা অ্যাপ্লাই করছি, যেহেতু অডের ক্ষেত্রে বলা হচ্ছে ইফ এক্স মডিউলো 2 ইকুয়ালস টু 1, যদি হয় মানে অড যদি হয় তবেই এটা হবে, এবং প্রিন্ট করবে অড স্কোয়ার। তো চলো এটাকে একটু রান করে আমরা দেখি কিভাবে কাজটা করছে। তো এখানে অলরেডি আমার এটা করা আছে, এবার আমি এখানে জাস্ট আমি লিখে দেব ইফ
এক্স মডিউলো 2 ইকুয়ালস টু 1। তো এটা যদি করি তাহলে আমরা দেখতে পাবো যে অড ভ্যালুগুলোর স্কোয়ারই এখানে জাস্ট রিফ্লেক্ট করবে। তো দেখো অড ভ্যালু যেগুলো আছে 1 3 5 সেগুলোই রিফ্লেক্ট করছে। কন্ডিশনটা তোমরা এইভাবেও লিখতে পারতে, যেহেতু এখানে ইকুয়াল টু তোমরা যদি না লিখে তুমি যদি ডাজ নট ইকুয়ালস টু 0 লেখো তাও কাজ করার কথা। চলো দেখা যাক। হোপফুলি কাজ করছে। তো বিভিন্ন রকম ভাবে লজিক ভাবা যেতে পারে। আবার তুমি যদি এটাকে অড করতে মানে ইভেন করতে চাও তাহলে এখানে তোমাকে ইকুয়ালস টু 0 করতে হবে। তো সেক্ষেত্রে তোমার ইভেন ভ্যালু গুলো চলে আসবে। দেখো ইভেন ভ্যালু গুলো চলে এলো। তো এইভাবে কাজটা কিন্তু খুব স্মুথলি আমরা কম্প্রিহেনশনের মাধ্যমে উইদিন ওয়ান স্টেটমেন্টে করতে পারি। ঠিক আছে, দেখো বোঝা গেল কিনা। হ্যাঁ স্যার। রান করেছো সবাই? হ্যাঁ স্যার। ওকে। তো এইভাবে কিন্তু আমরা ইফ স্টেটমেন্টও কম্প্রিহেনশনে ইউজ করি। তো কম্প্রিহেনশন যেহেতু একটা নতুন টপিক, তোমরা আগে করোনি, তো কম্প্রিহেনশনের ব্যাপারে এখানে যে জিনিসটা লেখা আছে একটু নোট ডাউন করে নাও কম্প্রিহেনশন জিনিসটা কি। ঠিক আছে, তো একটু নোট ডাউন করো, হয়ে গেলে আবার সেম ভাবে রেসপন্স করবে। আমরা এবার ফাংশন সম্পর্কে পড়াশোনা মুভ করি। কম্প্রিহেনশন কমপ্লিট। এবার আমরা হচ্ছে পাইথনের নতুন একটা টপিক ফাংশন। তো ফাংশন আমরা শীতেও ইউজ করেছি, হোপফুলি সবার মনে আছে। কি হতো মনে পড়ছে ফাংশন কিভাবে ইউজ করতাম সি প্রোগ্রামিং এ? আর মনে আছে? ফাংশনের কনসেপ্ট কারোর মনে আছে? সি প্রোগ্রামিং এ আমরা ফাংশন ইউজ করেছিলাম। কেউ বলতে পারবে কি হতো ফাংশন কনসেপ্টে? কারোর মনে আছে? হোপফুলি ভুলে গেছো সবাই, তাই তো? না স্যার। আচ্ছা। হ্যাঁ। হ্যাঁ, ফাংশন কি হতো, যে আমাদের সি প্রোগ্রামিং একটা মেন ব্লক ছিল, তাই তো? হ্যাজ ইনক্লুড stdio.h করার পরে আইএনটি মেন দিয়ে শুরু করতে হতো, তাই তো? মনে আছে এতদূর? ওই মেন ব্লকের বাইরে আমরা যদি কোনো কাজকে মানে যেটা বারবার রিপিটেডলি হতেই থাকছে সেই কাজটাকে আমরা যদি আলাদা করে রেখে দিয়ে আসতে চাই, তো সেক্ষেত্রে আমরা ফাংশনটাকে ইউজ করি। তো এই রিপিটেটিভ কাজগুলোকে আমরা ফাংশনের থ্রুতে আলাদা করে বাইরে রেখে দিতে পারি। যখন আমার ওই কাজটা করার প্রয়োজন হবে তখন জাস্ট ওই ফাংশনটাকে কল করব এবং আমার কাজটা হয়ে যাবে। এর ফলে সুবিধাটা কি, আমাদের একই রকমের কোড বারবার লিখতে হবে না। মনে করো ফ্যাক্টোরিয়ালের একটা ফাংশন, তোমার একটা কোডের দরকার, তুমি ফ্যাক্টোরিয়াল ফাংশনটাকে বাইরে ডিফাইন করে রেখে দিয়ে চলে এলে। এবার তোমার যখনই তোমার মেইন কোডের মধ্যে ফ্যাক্টোরিয়াল কনসেপ্টের প্রয়োজন পড়ছে, জাস্ট ওই ফাংশনটাকে কল করে ওখানে ভ্যালু পাস করে দেবে, ফ্যাক্টোরিয়াল হয়ে অটোমেটিক রিটার্ন হয়ে যাবে। তো এই যে কনসেপ্ট, এটাই বেসিক্যালি ফাংশনের কনসেপ্ট। আমরা সেই প্রোগ্রামিং এ পড়েছিলাম, তো অনেক দিন হয়ে যাওয়ার কারণে তোমরা ভুলে গেছো। তো আমরা সেই জিনিসটাকে আর একবার ঝালিয়ে নেব পাইথনের থ্রুতে। তো পাইথনে ফাংশনটা কিভাবে কাজ করে এবং ফাংশনের বেসিক জিনিসটা তো তোমাদের বোঝালাম। এবার এখানে কিভাবে কাজ করে, সিনট্যাক্সটা এখানে কিরকম হয়, তো সেই জিনিসগুলো সম্পর্কে এবার আলোচনা আমাদের করতে হবে। তো পাইথন ফাংশনস কি বলছে দেখো, ফাংশন অ্যাজ মোস্ট ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট অফ অ্যান অ্যাপ্লিকেশন, এ ফাংশন ক্যান বি ডিফাইন্ড অ্যাজ দ্য অর্গানাইজড ব্লক অফ রিইউজেবল কোড হুইচ ক্যান বি কল্ড whenever required। যে কথাটা আমি এতক্ষণ বললাম সেটাই এখানে লেখা আছে, অর্গানাইজড ব্লক অর রিইউজেবল। এই রিইউজেবল কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ আমরা ফাংশন তখনই ইউজ করব যখন আমাদের একটা কাজ বারবার রিপিটেডলি হতে থাকছে। তার ক্ষেত্রে আমি ফাংশনটা যদি আমি বাইরে ডিফাইন করে রেখে দিয়ে আসতে পারি, যখনই আমার ওই কাজটার প্রয়োজন পড়বে আমি জাস্ট ফাংশনটাকে কল করব, আমার কাজ হয়ে যাবে। তো সেই কথাটা এখানে মেনশন করছে। Python allows us to divide a large program into the basic building blocks shown as Python, shown as function, known as function.
The function contains the set of programming statement enclosed by curly braces। আর ফাংশন আমরা শীতেও দেখেছিলাম যে কার্লি ব্র্যাকেটের মধ্যেই সেটাকে লিখতে হতো। A function can be called multiple items to provide reusability and modularity uh, of a Python program। তো রিইউজেবিলিটির জন্যই আমরা পাইথন প্রোগ্রামিং এ ফাংশন ইউজ করব বা অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেও ফাংশনটাকে ইউজ করব। মডিউলারিটি মানে মডিউলে ভাগ করে নেওয়া। এই আজকে এই মডিউল আমরা কাজকে ভাগ করে নিলাম, এই মডিউল ক্লাস হবে, এইটা ক্লাস হবে। সিমিলার ওয়েতে কোডকেও আমরা কিছু মডিউলে ভাগ করে নিই এবং কিছু ফাংশনের মধ্যে ভাগ করে নিয়ে কাজগুলোকে করে নিতে পারি। ওকে। In other words, we can say that the collections of function creates a program। তো এটা কিন্তু খুব একটা সত্য কথা। Collections of functions creates a program। যে মেইন ফাংশন আমরা শীতে লিখতাম সেটাও বেসিক্যালি একটা ফাংশন, ঠিক আছে? তো তার আন্ডারে সমস্ত কিছুটা কন্ট্রোল হতো। সিমিলার ওয়েতে আমরা যে কোনো ফাংশনই লিখি সেগুলো কোডের একটা পার্ট, তাই বলছে we can say that the collections of functions creates a program। The function is also known as procedure subroutine in other programming language। পাইথনে তো আমরা ফাংশনই বলবো, কিন্তু অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এইগুলোকে অনেক সময় প্রসিডিউর অ্যান্ড সাবরুটিন হিসেবেও আইডেন্টিফাই করা হয়। জিনিসটা একই জিনিস, জাস্ট বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নামটা বিভিন্ন রকম হয়ে যায়। সাবরুটিন, প্রসিডিউর এরকম বিভিন্ন রকম নাম আছে আদার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে। এখানে সেটাই মেনশন করছে। দ্য ফাংশন ইজ অলসো নোন প্রসিডিউর or programming subroutine in other programming languages। Python provide us various inbuilt function like range, print, এগুলোও কিন্তু ফাংশন। এগুলো কি বলতো? বাই ডিফল্ট ফাংশন। কারণ এটা ডেভেলপার যারা পাইথনের আছে তারা এই যে ফাংশনের কাজ, ডেফিনিশন এগুলো অলরেডি ডেসক্রাইব করে রেখেছে ওদের মডিউলে। তাই জন্য এগুলো হচ্ছে ডিফল্ট ফাংশন। রেঞ্জ, প্রিন্ট এগুলো ফাংশন, কিন্তু এগুলো আমাদের এর ভেতরের কোডটা লিখতে হয় না, আমরা জাস্ট ডাইরেক্ট কল করি, তাই তো? আমরা কোনোদিন প্রিন্টের ভেতরে কিভাবে প্রিন্ট হয় সেই কোডটা লিখি? লিখি না তো। এই জিনিসটা ডাইরেক্ট ডেভেলপাররা লিখে রেখেছে আমাদের সুবিধার্থে। প্রিন্ট করলে কি হবে, রেঞ্জ করলে কি হবে, তারপর তাই জন্য আমরা খুব ইজি ওয়েতে এই কাজগুলোকে করতে পারি। এগুলো এক প্রকার ফাংশন, বিল্ট ইন ফাংশন। All through the user can create this function আর which can be called user defined function। তো আমরাও আমাদের সুবিধার্থে বিভিন্ন কাজকে ইজি করার জন্য ফাংশন ইউজ করতে পারি এবং নিজেরাও তৈরি করতে পারি। এবং আমরা যদি কোনো ফাংশন তৈরি করি সেটাকে বলা হচ্ছে ইউজার ডিফাইন্ড ফাংশন। তো এখানে সেই জিনিসটাই বলছে। By using function we can avoid rewriting same logic code again and again in a program। ওই রিউজেবিলিটির ব্যাপারটা চলে এলো। We can call Python function any number of times in a program and from any place in a program। তো আমরা পাইথন প্রোগ্রামকে আমরা যে কোনো টাইমে যে কোনো জায়গায় কল করতে পারি। We can track a large Python program easily when it is divided into multiple function। তো বিভিন্ন ফাংশনের কাজ বিভিন্ন রকম এবং ট্র্যাক করাটাও ইজি হয়ে যায়, কোথায় এরর হচ্ছে কোথায় এরর হচ্ছে না। তো সেই জন্য আমরা পাইথনটাকে মডিউল বা ফাংশনে ভাগ করে নিই এবং কাজটাকে অনেকটা ইজি ভাবে করা যেতে পারে। পাইথন যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেই হয় এই জিনিসটা। Reusability is the main achievement of Python functions. However, functions calling is always overrated in a Python program। তো ফাংশন কলিং এ প্যারামিটার পাসিং এর ক্ষেত্রে অনেক সময় ওভাররাইডটা দেখা যায়। ঠিকঠাক প্যারামিটার না পাস করলে আউটপুট প্রপার ওয়েতে জেনারেট হবে না। ওই জন্য বলছে ফাংশন calling is always overrated in a Python program। In Python, we can use the def keyword to define the function। The syntax of the defined functions in given below। তো এখানে একটা সিনট্যাক্স মেনশন করা হয়েছে। আর সবসময় মনে রাখবে আমরা পাইথনে যখনই কোনো ফাংশন তৈরি করব আগে ডেফ এই কথাটা লিখতে হয়। তো ডেফ কথার মাধ্যমে একটা ফাংশনকে লেখা হচ্ছে এটা বোঝানোর জন্য আমরা ফাংশনটাকে আগে ডেফ লিখি। ডেফ, তারপর ফাংশনের যে নামটা আমরা লিখতে চাই মাই ফাংশন বলে ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ হবে, দেন অবভিয়াসলি কোলন দিতে হবে। এরপর তুমি এর আন্ডারে যেটা লিখতে চাইছো লিখবে। এবার রিটার্ন যদি কিছু করতে চাও রিটার্ন এবং সেই এক্সপ্রেশনটাকে রিটার্ন।
ওকে, এইটা হচ্ছে আমার বেসিক পাইথনের ফাংশনের একটা সিনট্যাক্স। তো এরপর কি বলছে, ক্রিয়েটিং ফাংশন, এখানে ফাংশনটা দেখানো হয়েছে কিভাবে ক্রিয়েট করা হয়। তো তার আগে আমি বলবো তোমরা এতদূর অব্দি একটু নোট ডাউন করে নিলে বেটার হয়, ফাংশন কি, কিভাবে কাজ করে, জিনিসগুলো অনেক কিছু লেখার ব্যাপার আছে। কারণ থিওরিটিক্যাল অ্যাপ্রোচটা যদি তোমাদের কাছে ক্লিয়ার না হয়, প্র্যাকটিক্যাল জিনিসটা করতে গেলে অসুবিধার সম্মুখীন হবে। তো আমি বলবো সবাইকে একটু এতদূর অব্দি নোট ডাউন করো এবং খুব ফাস্ট করবে, কারণ অনেকটাই লেখা আছে তোমরা দেখতেই পেলে। তো আমি সবাইকে 5-10 মিনিট টাইম দিচ্ছি এবং তোমাদের পেজটা ওপেন করে দিচ্ছি, একটু নোট করে নাও, হয়ে গেলে আমাকে বলবে, তারপর ফার্দার আমি মুভ করবো। ঠিক আছে? তো ফাংশন আমরা হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স নেব, কিভাবে ফাংশন আমরা লিখবো পাইথনে সেই জিনিসটা আমরা একটু পরে দেখবো। তার আগে তোমাদের এটা দিচ্ছি, নোট ডাউন করো, কমপ্লিট করলে এবার আমরা দেখব কিভাবে কাজটা হচ্ছে। দেখো কি বলছে, দেখো, the function block is started with the colon and all the same level block statement remain at the same indentation. আমরা জানি পাইথনে একটা খুব মেজর একটা জিনিস হচ্ছে ইন্ডেন্টেশন। তুমি যদি ইন্ডেন্টেশনে প্রপার ওয়েতে না লেখো, অর্থাৎ প্রপার গ্যাপ দিয়ে তুমি ফাংশনের ভেতরে ব্লকটা তৈরি করতে না পারো, সেক্ষেত্রে এরর খাবে। তো তাই জন্য বলছে ফাংশন ব্লক ইজ স্টার্টেড উইথ কোলন অ্যান্ড অল দ্য সেম লেভেল ব্লক স্টেটমেন্ট রিমেন অ্যাট দ্য সেম ইন্ডেন্টেশন. A function can accept any number of parameters that must be the same in the definitions and function calling. তো আমরা ফাংশনের মধ্যে আমরা চাইলে যেভাবে ইচ্ছে প্যারামিটার পাস করাতে পারি, অর্থাৎ প্যারামিটার যেটা ওখানে আমরা মেনশন করছি ফার্স্ট যখন ফাংশনটা ক্রিয়েট করছি, তো সেই মেনশনের সময় যে প্যারামিটার গুলো আমরা যেভাবে ইউজ করেছি সেই রকম ভাবেই আমাকে কল করার সময়ও ইউজ করতে হবে, নাহলে এরর দেবে। তো এই জন্য বলছে ফাংশন ক্যান অ্যাকসেপ্ট এনি নাম্বার অফ প্যারামিটার, তুমি চাইলে হাজারো একটা প্যারামিটার দিয়ে একটা ফাংশন তৈরি করতে পারো, কিন্তু কল করার সময়ও সেই হাজারো একটা প্যারামিটার দিয়েই কল করতে হবে। তো সেই জন্য বলছে ফাংশন পাইথন ফাংশন অ্যাকসেপ্ট any number of parameters that must be the same in the definitions, functions, and function calling. In Python, a function must be defined before the function calling, otherwise the Python interpreter gives an error. তো আমরা সিতে কি হতো, আমরা আগে ফাংশনকে কল করে আমরা লাস্টে সেটা ডেফিনেশন লিখতে পারতাম ফাংশনটা কিভাবে কাজ করে, কিন্তু পাইথনে যেটা হয়, a function must be defined before the function calling, অর্থাৎ ফাংশনটাকে কল করার আগে তার উপরে আমাকে ফাংশনের ডেফিনেশনটা মেনশন করতে হতো, হবে এখানে পাইথনের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে কিন্তু যদি না হয় এরর দেবে। Once the function is defined, we can call it from the another functions or the Python prompt. To call the function, use the function name followed by the parenthesis. তো parenthesis follow করে আমাদের প্যারামিটার পাস করে প্রপার ওয়েতে ফাংশনটাকে কল করতে হবে। A simple functions that prints the message hello world is given. এখানে দেখো একটা মেসেজ প্রিন্টের জন্য আমরা ফাংশন তৈরি করেছি। তো প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড করবে। দেখো এখানে ডেফ হলে আমরা জানি যে ফাংশন ডেফ হলে শুরু করতে হয় ফাংশন কোনো লেখার আগে। তো সেইটা করে সেখানে একটা ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ করে কোলন দিয়ে তার আন্ডারে প্রিন্ট করলে যে মেসেজটা লেখা আছে সেটাই প্রিন্ট করবে। চলো এটা আমরা করে দেখি, হ্যান্ডস অন একটু করলে বুঝতে সুবিধা হবে। চলো, তো ফার্স্টে আমরা জানি ডেফ বলে শুরু করতে হয়, ডেফ লেখার পরে তুমি এখানে যা ইচ্ছে লিখতে পারো। মনে করো আমি এ বলে একটা ফাংশন তৈরি করলাম, ঠিক আছে, এখানে দিয়ে এবার এখানে কোলন দিলাম, এরপর কোলন দেওয়ার পরে দেখবে কার্সরটা কিছুটা ভেতরে এসে ব্লিঙ্ক করছে। তো এটাকেই বলা হয় ইন্ডেন্টেশন। এটা যদি প্রথম থেকে করে দাও তাহলে ও কিন্তু এই ব্লক বাইরে চলে গেল, তো সেক্ষেত্রে কিন্তু প্রবলেম ক্রিয়েট হবে। তো অবশ্যই পাইথনে কোনো কিছু এইভাবে ব্লকে লেখার জন্য ইন্ডেন্টেশন মেনটেন করতেই হয়। তো এখানে প্রিন্ট করলে মনে করো হ্যালো ওয়ার্ল্ডটাই প্রিন্ট, তো যা লিখ সেটাই প্রিন্ট করবে, সেটা নিয়ে অসুবিধা নেই। হ্যালো ওয়ার্ল্ড আমি প্রিন্ট করলাম। এবার পরে যদি আমি আসি, এরপর আমি বাইরে এলাম ইন্ডেন্টেশনের বাইরে। এবার জাস্ট সিম্পলি ফাংশনটাকে আমি যদি কল করি, এ দিয়ে এভাবে কল করে দিলাম, কল করলেই দেখতে পাবে যে হ্যালো ওয়ার্ল্ড লেখাটা আমার বাইরে প্রিন্ট হয়ে গেল, দেখতে পেলে? এবার এই ফাংশনটা আমি যতবার ইচ্ছে কল করতে পারি। তুমি দেখো দুবার কল করলাম, সেক্ষেত্রে দুবারই হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট।
এইভাবে একটা বেসিক ফাংশন আমরা লিখতে পারি পাইথনের মধ্যে। দেখো সবাই কোডটা রান করতে পারলে কিনা, যদি প্রবলেম হয় বলো, আর রান হলেও বলো। স্যার হয়েছে। আচ্ছা, হোপফুলি সবাই রান করেছো। তো এইভাবেই আমরা পাইথনে একটা ফাংশনকে তৈরি করতে পারি। এবার আমি যদি কোনো একটা ভেরিয়েবল রাখতে চাই সেটাও হতে পারে। তো তার আগে কিছু ইনফরমেশন দেওয়া আছে, একটু পড়া যাক। দ্য ইনফরমেশন ইন দ্য ফাংশন ক্যান বি পাসড অ্যাজ প্যারামিটারস। প্যারামিটার থ্রুতে আমরা ইনফরমেশন পাস করতে পারি ফাংশনের মধ্যে। দ্য প্যারামিটারস আর স্পেসিফাইড ইন দ্য প্যারেন্থেসিস। তো প্যারেন্থেসিসের মধ্যে তোমাকে অবশ্যই ফাংশন যখন তৈরি করছো সেই প্যারামিটার গুলোকে মেনশন করতেই হচ্ছে, তবে গিয়েই সেটা কলের সময় তুমি পাস করতে পারবে। উই ক্যান গিভ এনি নাম্বার অফ প্যারামিটারস, বাট উই হ্যাভ টু সেপারেট দেম উইথ এ কমস। তো কমার মাধ্যমে প্যারামিটার গুলোকে সেপারেট করা হয়। কনসিডার দ্য ফলোইং এক্সাম্পল হুইচ কন্টেন্স দ্য ফাংশন দ্যাট অ্যাকসেপ্ট এ স্ট্রিং অ্যাজ এ প্যারামিটার অ্যান্ড প্রিন্ট ইস। তো এখানে দেখো, এখানে আমরা যেটা করেছি, এখানে একটা প্যারামিটার পাস করছি, ডেফ ফাংশন নেম বলে। এই নেম হচ্ছে একটা প্যারামিটার যেটা আমরা পাস করছি। এবার প্রিন্ট করে আমি যদি হাই বলে নেমটা করি এবং ফাংশন কলের সময় সেটা যদি পাস করি, তো সেটা হবে। তো একটু বুঝতে অসুবিধা হতে পারে, আমি একটু জিনিসটা বুঝিয়ে দিচ্ছি। তো এখানে দেখো, ডেফ বলে আমরা এই বলে যে ফাংশনটা তৈরি করেছি, তো সেখানে আমরা একটা প্যারামিটার মনে করো আমরা নেম বলেই আমরা এখানে দিলাম। এরপর প্রিন্ট কি হবে, হ্যালো তো হলোই, এরপরে যেটা প্রিন্ট হবে সেই ভেরিয়েবলটা আমি এই ডবল কোটেশনের বাইরে সেই ভেরিয়েবল নেম অর্থাৎ সেটাকে আমি দিয়ে দিলাম, যাতে এটা প্রিন্টের সময় ইউজ হয় প্রপার ওয়েতে। এইভাবে প্যারামিটারটা পাস করলাম। এবার অবশ্যই এখানে একটা সেমিকোলন দিতে হয়, তুমি দিতেও পারো নাও দিতে পারো, পাইথনে সেমিকোলন নিয়ে খুব একটা ঝামেলা হয় না। এরপর আমি যদি এখানে নামটাকে পাস করি, যেহেতু এখানে নামটা আছে, নেমটাকে আমি মনে করি এবিসি হিসেবে পাস করলাম। এবার এখানেও তোমাকে একটা পাস করতে হবে। চলো দেখা যাক কি হয়। এক্স ওয়াই জেড মনে করো পাস করলাম, দেখতে পেলে? তো দেখো, দুবার যখন কল হলো, ওই রেসপেক্টে ওটা চেঞ্জ হয়ে কল হলো। এখানে তোমাদের নামও দিতে পারো। তো এইভাবে প্যারামিটার পাস করা যেতে পারে। তো এই নেমটা তুমি নেমই লিখতে হবে, তার কোনো এই ব্যাপার নেই, তুমি এক্স ওয়াই জেড ও লিখতে পারো। দেখো, সেক্ষেত্রেও কিন্তু প্রপার ওয়েতে কাজটা। দেখো জিনিসটা বুঝতে পারলে কিনা। যেভাবে কলের সময় প্যারামিটার পাস করবে সেই রকম ভাবেই কিন্তু ওখানে প্রিন্টটা হবে। সবাই রান করে দেখো, রান হলে রেসপন্স করো। একটা করে নোট কোড স্নিপেট লিখে রাখতে পারো। আচ্ছা, প্যারামিটার কিভাবে পাস হয় সেটাও একটু এখানে মেনশন আছে, লিখে নাও। এবার দেখো, আমরা দুটো প্যারামিটার পাস করে কিভাবে সাম অ্যাডিশন এই যে জিনিসগুলো আছে এগুলো করতে পারি। পাইথন ফাংশন টু ক্যালকুলেট সাম অফ টু ভেরিয়েবলস। তো খুব ইজি, দেখো কিভাবে হয়। এখানে রিটার্ন বলে যে আমাদের কনসেপ্ট ছিল সেটা ইউজ হচ্ছে। তো আমরা এটাকে পুরোটা রিমুভ করি এবং তারপর এটাকে করি। তো ডেপ পোলের ফাংশনে শুরু করতে হয়, এরপর আমরা যে ফাংশনের নাম দিতে চাইছি সেটা আমরা লিখতে পারি। তো সাম যেহেতু পাইথনে বিল্ট ইন থাকে, ওই জন্য ওটা লিখতেই তোমার কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি এইভাবে সামটা লিখলাম, এসটা ক্যাপিটাল করে। তো এখানে আমি দুটো ভ্যালু পাস করলাম, এ কমা বি। তো দেওয়ার পরে আমি কোলন দিয়ে ইনডেন্টেশনটা শুরু করলাম। এরপর এর আন্ডারে আমি কি রিটার্ন করব, যে এ বি যদি পাস করি তাহলে আমাকে রিটার্ন করে দেবে এ প্লাস বি করে যে অ্যান্সারটা হবে সেটা আমাকে রিটার্ন করে দেবে। দিয়ে আমি এটাকে সেমিকোলন দিয়ে ক্লোজ করলাম।
এরপরে আমি ইউজারের থেকে দুটো ভ্যালু আমি চেয়ে নেব। আমরা জানি ইউজারের থেকে ভ্যালু এইভাবে নেওয়া যায়, ইন্ট দিয়ে, ইনপুট দিয়ে। আমি যেহেতু ইন্টিজার নিয়ে কাজ করছি, তাই এখানে ইন্ট আগে মেনশন করলাম, ইনপুট দিয়ে বললাম যে enter the value of a enter enter the value of a। তো এর ভ্যালুটা আমি নিয়ে নিলাম। সিমিলার ওয়েতে আমি এটাকে বি এর জন্য করব। তো বি ইকুয়ালস টু আইএনটি দিয়ে তারপর ইনপুট আমি তৈরি করলাম, দিয়ে আমি বলবো যে এন্টার দ্য ভ্যালু অফ বি, এন্টার দ্য ভ্যালু অফ বি। তো এইভাবে আমি নিয়ে নিলাম। এরপরে আমি জাস্ট কল করব ফাংশনটাকে। তো ফাংশনটাকে তুমি ডাইরেক্ট করে অন্য একটা ভেরিয়েবল স্টোর করেও রাখতে পারো, বা ডাইরেক্ট এইভাবেও প্রিন্ট করে দিতে পারো। তো প্রিন্ট করে দিলাম আমি এখানে, ডাইরেক্ট কল করব। ডাইরেক্ট কল করার জন্য তুমি যদি কিছু লিখতে চাও এখানেও লিখতে পারো, দ্য রেজাল্ট দ্য সাম কেস বলে। এখানে তুমি যদি এইভাবেও লিখতে চাও লিখতে পারো। এবার ফাংশনটাকে জাস্ট কল করে নেব। এখানে জাস্ট দুটো ভ্যালুকে আমি পাস করে দেবো, এই হয়ে গেল। তো এইভাবে তুমি রানটা করবে। এবার রান যদি করো তাহলে দেখতে পাবে যে ও চাইছে, ভ্যালু চাইছে, মনে করো আমি দিলাম 3 and 5, দেন তোমার আউটপুট চলে এলো 8। তো এখানে একটু সুন্দর করার জন্য তুমি এখানে কোলন দিয়ে একটা স্পেস দিতে পারো, এখানে একটা colon দিয়ে space। তো দেখো খুব ইজি ওয়েতে কাজটা হচ্ছে। তো এইভাবে ফাংশনে আমরা একাধিক প্যারামিটার পাস করতে পারি। ঠিক আছে, ঠিক আছে, আউটপুট এইভাবে চলে আসে। তো দেখো কোডটা বুঝতে পারলে কিনা, কোথাও অসুবিধা হলে জিজ্ঞাসা করো। তাহলে ফাংশন হচ্ছে বেসিক্যালি এইটুকুনি, ডেফ সাম বলে এই যে এই জিনিসটা, রিটার্ন এ প্লাস। দেখো বুঝতে পারলে কিনা, কোথাও অসুবিধা হলে জিজ্ঞাসা করে। রান করো, দেখিয়েছে কিভাবে আউটপুট এসছে। ঠিক আছে, তো পাইথন ডিকশনারি কি বলছে, কল বাই রেফারেন্স ইন পাইথন অল দ্য ফাংশনস আর কল্ড বাই রেফারেন্স, all the changes made to reference inside the functions revert back to the original value referred by the reference। রেফারেন্স বলতে জিনিসটা কি, ওই যে আমরা ভ্যালু পাস করলাম ওই জিনিসটাকে রেফারেন্স বলা হচ্ছে। ঠিক আছে, however there is an exception in the case of the mutable objects, since the changes are made to be mutable object like string do not revert to the original string, rather a new string object is made and therefore the two different objects are printed। তো আমাদের দুটো কনসেপ্ট আছে পাইথনে, মিউটেবল আর ইমিউটেবল। আমরা জানি জিনিসটা কি। তো সেই জিনিসটার উপর বেস করে এখানে কথাটা মেনশন করেছে, নিউ স্ট্রিং অবজেক্ট ইজ মেড। তো স্ট্রিং হচ্ছে তোমার কি, মিউটেবল না ইমিউটেবল? ইমিউটেবল। তো ওই জন্য কি হচ্ছে, যে নতুন একটা অবজেক্ট তৈরি হচ্ছে, দা দেয়ারফর টু ডিফারেন্ট অবজেক্ট আর প্রিন্টেড। তো এখানে দেখো একটা এক্সাম্পল দেওয়া হয়েছে কল বাই রেফারেন্স। তো কিভাবে কাজটা হচ্ছে যে এক্সাম্পলটা দেখলেই বুঝতে পারবেন। এক্সাম্পল 1, পাসিং ইমিউটেবল অবজেক্ট। ইমিউটেবল অবজেক্ট মানে লিস্ট। ঠিক আছে, তো এখানে দেখো কিভাবে কাজ করছে, হ্যাজ ডিফাইনিং the function def change list বলে সেখানে প্যারামিটারটা list1 পাস করছি। এরপরে আমরা জানি যে append ফাংশন কি করে। তো list1 ডট append 20, list1 ডট append 30 যদি আমরা এইভাবে কাজটা করি, তো সেক্ষেত্রে কি হবে, প্রিন্ট যদি করি লিস্ট ইনসাইড ফাংশন ইকুয়ালস টু list1। তো এইভাবে যদি করি এবং এটা একটা আমি ফাংশন হিসেবে তৈরি করলাম। এবার আর ডিফাইনিং দ্য লিস্ট, লিস্ট ওয়ান এর ভ্যালুগুলো এখানে যেটা পাস হচ্ছে সেটাকে আমি বাইরে এইভাবে ডিফাইন করে দিলাম। এরপর কল করছি, চেঞ্জ লিস্ট ফাংশনটাকে কল করছি এবং সেখানে লিস্ট ওয়ানটাকে পাঠিয়ে দিলাম। পাঠিয়ে দেওয়ার সাথে সাথে যদি প্রিন্ট করি, প্রিন্ট লিস্ট আউটসাইড ফাংশন ইকুয়ালস টু লিস্ট1, মানে এটা ফাংশনের আউটসাইড, তো সেক্ষেত্রে তোমার এটা করবে। আর ইনসাইডে তো এইটা আছে, মানে অ্যাপেন্ড হওয়ার পরে যেটা হচ্ছে সেটা তৈরি হচ্ছে।
এখানে সেটাই দেখাচ্ছে, ঠিক আছে? তো এইভাবে জিনিসটা কাজটা করছে, এবং চলো এটাকে আমরা একটু হাতে নাতে করে দেখি ঠিকঠাক ওয়েতে কাজ করছে কিনা। তো আমি ফোনে ওপেন করে নিই, তোমরাও আমার সাথে সাথে করতে থাকো, কিভাবে কাজটা করছে তাহলে বুঝতে পারবে। তো এখানে কি করছে, ডেফ বলে একটা চেঞ্জ লিস্ট, আমি সি লিস্ট বলেই একটা তৈরি করছে। ওকে, তো এক্ষেত্রে আমি এখানে L1 বলে একটা পাঠালাম, লিস্ট ওয়ান, এবং সেটাকে আমি ফাংশনটা এইভাবে ডিফাইন করছি। কি হবে, L1 এ আমার অ্যাপেন্ড হবে কি, অ্যাপেন্ড হবে, এটা তুমি ম্যানুয়ালি অ্যাপেন্ড করতেই পারো এইভাবে। অ্যাপেন্ড হবে 20, যে লিস্টটা থাকবে তার সাথে 20 অ্যাড হয়ে যাবে, লাস্ট এলিমেন্ট। এবং লিস্ট ওয়ান ডট অ্যাপেন্ড তুমি এইভাবে করতে পারো, 30 অ্যাড হয়ে যাবে শেষেতে। তো এইভাবে 30 অ্যাড হলো। ওকে, তো এরপরে তুমি যদি ওটাকে প্রিন্ট করে দেখাতে চাও, তাহলে এখানে আমি প্রিন্ট লিখবো, প্রিন্ট বলে, তো এখানে কি লিখবো, লিস্ট, যা ইচ্ছে একটা মেসেজ দিতে পারো, ইনসাইড ফাংশন বলার পরে তুমি জাস্ট এখানে লিস্ট বা L1টাকে প্রিন্ট করে দিলে, তুমি যে নাম দেবে সেই অনুযায়ী তোমাকে কাজটা করতে হবে। হওয়ার পরে তুমি বাইরে বেরিয়ে কি করবে, L1টাকে তুমি ডিফাইন করে দিলে, মনে করো তুমি এইভাবে নিলে 1,2,3, এভাবে তুমি যে কোনো ভ্যালু রাখতে পারো। এরপরে তুমি জাস্ট কলিং দ্য ফাংশন, ফাংশনটাকে কল করবে, তাহলে সি লিস্ট বলে আমি যে ফাংশনটা তৈরি করলাম, সেই ফাংশনটা তৈরি করলাম এবং সেটাকে কল করছে। তো L1 দিয়ে এখানে কল করলাম, কল করার পরে আমি জাস্ট কল করলে এখানে অটোমেটিক এই ইনসাইড লিস্ট ফাংশনটা, লিস্ট ইনসাইড ফাংশন, এখানে আউটপুটটা একটা আসবে। এবার আউটসাইড যে লিস্ট আছে সেটাকে আমি যদি প্রিন্ট করি, তার জন্য আমাকে এইভাবে লিখতে হবে, আউটসাইড লিস্ট আউটসাইড ফাংশন। লেখার পরে তুমি যদি ওটাকে প্রিন্ট করো, তো এখানে আমি কোলন দিয়ে একটু সুন্দরভাবে করার জন্য করি। তো এরপরে আমি জাস্ট ওই যে জিনিসটা আছে L1, ওটাকেই আমি এখানে দিয়ে দিলাম। তো চলো এখানে কাজটা কিভাবে হয় একটু আউটপুট সহ জিনিসটা দেখা যায়। তুমি সেমিকোলন দিতেও পারো, নাও দিতে পারো, পাইথনে ওটা কোনো প্রবলেম ক্রিয়েট করে না। তো দেখো এখানে কাজটা কি হলো, আমার এখানে লিস্টে কি ছিল, 1 2 3, তার শেষে অটোমেটিক 20 এবং 30 অ্যাপেন্ড হয়ে গেল, যেহেতু এটা কি মিউটেবল। ওকে, আর এক্ষেত্রে দেখো আউটসাইডটাও তোমার 20 30 হয়ে গেছে। এখানে ওই চেঞ্জেসটা কিন্তু আউটসাইডেও রিফ্লেক্ট করছে, ঠিক আছে? কিন্তু আমি যদি এইখানটাতে মনে করো, এখানে আহ তোমার সি লিস্ট L1 দিয়ে এখানে আমি যেটা আছে সেখানে করলাম, এখানে তুমি এই ভ্যালুটাকে চেঞ্জ করে তুমি L2 ও করতে পারো। L2 করলে তোমার এইখানে তোমাকে সেই L2টাই মেনশন করতে হবে। চলো এখানে L2টা মেনশন করি, এবং কাজটা কি সেম হচ্ছে কি সেটা একটু দেখা যাক। তো দেখো আউটপুটে এরর দিচ্ছে, কেন এরর দিচ্ছে, তোমার এইখানটাতে যখন প্রিন্ট করবে তাহলে তোমাকে L1 এর কোনো এখানে ভ্যালুই আসছে না, তাহলে এখানেও তোমাকে L2 দিয়ে প্রিন্ট করতে হবে। তুমি ফাংশন ডেফিনেশনের মধ্যে L1 লিখতে পারো, সেটা নিয়ে কোনো ইস্যু হবে না, কিন্তু বাইরে যখন প্রিন্ট করবে তখন L2 দিয়ে প্রিন্ট করতে হবে। তো এইভাবে তুমি এইভাবেও কাজটা করতে পারো, যে এখানে L1 লিখেছি বলে এখানেও L1 লিখতে হবে, সেটা কোনো ব্যাপার নয়, যেহেতু এটা প্যারামিটার তুমি যা ইচ্ছে নাম দিতে পারো, ঠিক আছে? কিন্তু ফাংশনের ভেতরে এইটুকুনি হচ্ছে ফাংশনের পার্টটা, ফাংশনের ভেতরে প্যারামিটারটা সেম নাম রাখতে হবে। L1 নিয়েছো, এখানেও প্রিন্টের সময় L1 লিখতে হবে। ওকে, তো এইভাবে জিনিসটা কাজ করছে, দেখো এইভাবে রিফ্লেক্ট করছে জিনিসটা। কোথাও বুঝতে অসুবিধা হলে জিজ্ঞাসা করো।
এবং এটাকেই বলা হচ্ছে কল বাই রেফারেন্স। ঠিক আছে, রেফারেন্সের মাধ্যমে আমরা কল করছি, এখানে লিস্ট ওয়ান বলে একটা তৈরি করে নিয়ে সেটা রেফারেন্সে আমরা কল করছি। ঠিক আছে, তো এখানে আরো এক্সাম্পল আছে, এগুলো আমরা তাহলে নেক্সট ক্লাসে আবার আরো ডিটেলসে আমরা ডিসকাশন করব। কালকেই তোমাদের নেক্সট ক্লাস আছে, তো কালকের ক্লাসটা পাইথনের উপরেই আমি নেব, কারণ আমাদের ই কমার্সটা অলরেডি শেষ।